মা জগদ্ধাত্রী জননী মাগো মা, তুমি জন্ম দিয়েছ ধরাতে, আসার পর তোমার সাধনা করেছি, সাধনায় হয়েছে। আপনি যাত্রাপালার শিল্পী, তো কত বছর যাবৎ আপনি এই যাত্রাপালার সাথে সম্পৃক্ত ছিল? আমি হলো প্রথম 85-তে চলে যাই, 85-তে যাত্রা চলে যাই, বাড়ি থেকে পালাই। তারপরে আস্তে আস্তে এরকম অনেক বড় দলে খাটলাম, ছোট দলে খাটলাম। এখন মনে করেন যে ওই রাস্তাঘাটে একজনে বলে নাটক যাত্রা হয়, ওখানে যাই, এইভাবে জীবিকা নির্বাহ করতেছি। আগের সেই দলও নাই, হয় না। আর দল কী করে হবে? ওগুলো হইতে গেলে অন্তত এখন নিচে একটা দল 6 মাসের দল করতে গেলে তার অগ্রিম টাকা লাগবো অন্তত নিচে 20 লক্ষ টাকা লাগবো। মনে করেন ঝিটকা বাজারে একটা প্যান্ডেল করবে, এই প্যান্ডেলেও অন্তত প্রথমত 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে, পারমিশন দিয়ে, ভেরিফিকেশন দিয়ে, প্যান্ডেল দিয়ে। তারপরে মনে করেন একটা দল চুক্তি করে আনতে গেলে মনে করেন সাপোজ আনলো 50,000 টাকার নাইট, ওই দলটা গান গাবে 10 থেকে 12 নাইট। হ্যাঁ, অগ্রিম টাকা তারে দেওয়া লাগবে 3 থেকে 4 লক্ষ টাকা। এই দিয়ে আনার পরে মনে করেন আনার পর দেখা গেল এখানে অনেক নেতা বেরিয়ে গেল, 20-50 জন নেতা বেরিয়ে গেল। আমার 10 জন, আমার 5 জন ডেলি আসবে, এরা দেন না দিলে পারমিশন হবে না, দেবে না। এখন দলগুলো করে কিনা, কেউ করতে পারে না এই কারণে। হ্যাঁ, তারপরে মনে করেন এখন আমরা বাইসে থাকুম কি কইরে, ওই একজনে আলমতি বই করে, ওইখানেই চলে যাই, খবর দেয় ভাই বই আছে আসেন, গেলে পরে চাউল ডাউলের কিছু পয়সা দেয়, ওইটা নিয়ে চলে যাই। এইভাবেই চলছি ভাই। আচ্ছা, আপনার এই যে যাত্রায় আসলে আসাটা কিভাবে? যাত্রায় আসাটা ওটা বললে অনেক কথা। যখন ঝিটকা হাই স্কুলে লেখাপড়া করি তখন সরস্বতী পূজার মধ্যে আমাদের বিজয়নগরের মাস্টার ছিল চিত্তবাবু, উনি হলো সাংস্কৃতিক ছিল, পদে ছিল। উনি হলো ওই 2 পালা 3 পালা গান গাইতো নিজেরা বই করে, সব স্কুলের ছাত্রছাত্রীরা দিয়ে করতো। ওখান থেকে ওইভাবে করতে 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 হ্যাঁ, আমাদের পুদ্দার বাড়ি রঞ্জন স্যার একদিন বই করলো, ওখান থেকে এক যাত্রা দলের ম্যানেজার চলে আসলো রাত্রিতে, গোবরে ডেকে নিল, ভাই আপনি দলে যাবেন নাকি? বললাম যাব। তখন খুব কম বেতন, চলে যাই 650 টাকা মাসে, 650 টাকা মাসে বেতনে চলে গেলাম দলে। যেই গেলাম পরে 40 বছর পরে বাড়িতে আসলাম। এটা কোন দলে গেলেন? ওই দলের নামটা কি ছিল? ওই দলের নাম ছিল বলাকা, কুমিল্লা ডিস্ট্রিক্টের বুরহান মিয়ার বলাকা অপেরা। ওই বলাকায় আপনি কত বছর ছিলেন? একটা না? ওই বলাকায় আমি একটা না ছিলাম 2 বছর। 2 বছর পরে ওখান থেকে আবার পরের বছর চলে যাই সিলেট ঝিনুক অপেরায়। ঝিনুক অপেরায় থেকে চলে আসার পরে আমাদের দেশের মালিকের সাথে দেখা হলো নিউ গণেশ অপেরা। ওখানে গান গাইতেছে, আমরা যাই উঠলাম। উঠলে পরে তখন গণেশবাবু কিছু বললো না। গণেশবাবুর দলের যে লাইটে পাম্প দিত সন্তোষবাবু বালুর থেকে, উনি বললো যে তাইলে তুমি আমার দেশের ছেলে, আমরাও থাকি, আমার সাথে থাকবা। তখন গেলাম হলো এই যে আপনার নারায়ণবাবুর দলে, এই সন্তোষবাবু নিয়ে গেল। তখন সন্তোষবাবু ওই বছর শিল্পী এলো, সন্তোষবাবু নিয়ে গেল। সন্তোষবাবুর সাথে সত্যনারায়ণের 5 সিজন। তারপরে আর এক সিজন এলো বিজুরি বাদলবাবুর যে পলাশ অপেরা ছিল, ওইখানে খাটলাম। ওখান থেকে খাটার পর আরও অনেক মেলা দলে খাটা হয়েছে। সর্বশেষ চাকরি হলো পদ্মা অপেরা। হ্যাঁ, খুলনা বইটা কাটার পদ্মা অপেরায় চাকরি। এটা কত সালে? এই যে আজ 3-4 বছর হয় আর কি। পদ্মা অপেরা থেকে চলে আসলাম, আর যাওয়া হয় নাই। এখন ওই দেশ দিয়ে ঘুরে লবণ ভাত খাইতেছি আর কি। সর্বশেষ পারিশ্রমিক কত পাইতেন একটা ইয়েতে, মঞ্চে? ওটা তো মঞ্চে না, মাসিক বেতন ছিল তখন। সর্বশেষ তাহলে কত? সর্বোপরিতে আমি বেতন পাইছি হলো সত্যনারায়ণের বেতন দিয়েছে আমাকে 2 জন স্বামী স্ত্রী 2 জনকে দিয়েছে হলো আপনার 70,000 টাকা বেতন। হ্যাঁ, তারপরে লাস্টে হলো আপনার
খুলনা বৈঠাকাটা একটা দল আসে, বিশ্বশ্রী স্বপন মিয়ার দল। স্বপন মিয়ার দলে চাকরি করছে দুইজন, হলো 1,10,000 টাকা মাসে বেতন, এই সর্বোপরি বেতন। যদি কোনো মাসে আপনাদের পালা না থাকতো তার বেতন কি আপনাদের রানিং থাকতো? হ্যাঁ, তখন বেতন রানিং থাকতো, মাসিক চুক্তি তো। হ্যাঁ, ওই সর্বশেষ ছাড়লেন কত বছর আগে? ছাড়লাম। আপনাদের এই দুরবস্থা কত বছর আগে থেকে? দুরবস্থা হলো আপনার এই যে গত যে বিশ্বকাপ গেল, ম্যারাডোনা যে বাদ হয়ে গেল, ম্যারাডোনা বাদ হওয়ার 4-5 বছর পরে আলিয়া অপেরায় চাকরি করলাম পাবনা। হ্যাঁ, আলিয়া অপেরায় চাকরি করার পরের থেকে আর আমাদের ওই ধরনের চাকরি হয় নাই, আসেও নাই। আমরা আর ওই দলগুলো খুঁজে পাইনি, ব্যয়বহুল খরচ, কেউ চাপে না, বুঝছেন না। আর এখন যে এলাকায় বিভিন্ন মঞ্চে অভিনয় করেন তাতে পারিশ্রমিক কি পরিমাণ পান? পারিশ্রমিক এখন বিভিন্ন অঞ্চলে যায়, কেউ 1,000 দেয়, কেউ 800 দেয়, কেউ 700 দেয়, মানে চা পানের পয়সা দেয়, বুঝছেন। এতে জীবিকা চলে না। মনে করেন গানে গেলাম, যাওয়ার পরে আমার 4-5টা বন্ধু বান্ধব জিজ্ঞা থেকে গেল, বুঝলো ভাই আছে, দেখা করে আসি। তাদের যে আপ্যায়ন করবো, এই আপ্যায়নের ক্ষমতা নাই। তার কারণ তাদের যদি আপ্যায়ন করি 50, 60, 70, 80 টাকা খরচ হয়ে যায়, বেতনের থেকে চলে যায়। কয়টা পয়সা নিয়ে গাড়ি ভাড়া দিয়ে বাড়ি আসি, দেখা যায় 200-250 টাকা বাঁচে। এতে জীবন বাঁচে কি করে? আচ্ছা, আপনাদের এই যাত্রা শিল্পটা আবার পুনরুদ্ধার কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করেন? যাত্রা শিল্পটা পুনরুদ্ধার করতে হলে আগে যে ফ্রি পারমিশন ছিল, টিকিট প্যান্ডেল হয়তো ফ্রি পারমিশন, মনে করেন আপনার মতো একজনে প্যান্ডেল করলো, এই বাজারে দিল না, বাজারে সাইডে জায়গা দিল, ওইখানে করলেন। প্যান্ডেল করা মাত্র পারমিশন দিছে হোম অফিসের থেকে। হ্যাঁ, এখন প্যান্ডেল কইরা লক্ষ লক্ষ টাকা বাংলা ওই পারমিশনটা দেয় না, বুঝছেন। এই কাজেই হলো এটা আপনার ভ্যানিশ হয়ে যাইতেছে। ফ্রি পারমিশন যদি দেয় আগের মতো, যেখানে সেখানে প্যান্ডেল করবে, পারমিশন হবেই। ফ্রিতে আমি বলতেছি, ফ্রিতে তো আর মাগনা না, এটা হলো ইচ্ছা মতো প্যান্ডেল করা। 10-20 জনে চুক্তি করে একটা প্যান্ডেল করলো, প্যান্ডেল করে সেরে পারমিশন আনলো, গেলে দিত, এখন আর তা দিতেছে না। ওই অবস্থাটা থাকলে আমরা বাঁচতাম আর কি। আচ্ছা, আপনার সর্বোচ্চ কতগুলা বইতে অংশগ্রহণ করছেন? মোটামুটি আমার বই গীতিনাট্য জগৎ আছে 30টা বই জানি এবং করা হয়েছে। আর প্রফেশনাল বইয়ে মনে করেন যে ভারতীয় রাইটারের বই, প্রফেশনাল বইগুলো 60-70টা বই করা হয়েছে। এক বছর এক দলে একটা বই ধরে। নতুন একটা বই আসলো, মালিকে বলে যে বইটা নতুন আসছে, বইটা করা লাগবে, এইভাবে। ওটার কোনো নির্ণয় নাই, প্রফেশনাল দলের কোনো নির্ণয় নাই, মানে যখন যেটা বেরায় ওইটা নিয়ে আসে, আনলে পরে আমাদের রিহার্সেল দিয়ে করায়, মাঠেই করি আমরা। আপনার এই দীর্ঘ কেরিয়ারে আমি যদি জিজ্ঞেস করি যে আপনার কোন বইয়ের কোন চরিত্রটা আপনার সবচেয়ে থেকে ভালো ফুটিয়ে তুলছেন বা আপনার মানে মন থেকে ওইটা জেগে ওঠে, সেই চরিত্র কোনটা? হ্যাঁ, প্রফেশনাল বই করছি, আমি করছি মাসুদ খা, অশ্রু দিয়ে লেখা, এই বইটা ভালো লাগছে আমার কাছে। আর সামাজিক বইতে আছে খেয়ালের খেয়াঘাট, ওটাই কইছিল দূর্ত স্বপন। হ্যাঁ, এই চরিত্রটা আমার কাছে ভালো লাগছে। আর প্রফেশনাল আর একটা বই আছে গঙ্গা থেকে বুড়িগঙ্গা, ওটাই বলছি আমি তাতার খা। হ্যাঁ, এই চরিত্রটা ভালো লাগছে। তারপরে মনে করেন যে নবাব সিরাজউদ্দৌলা বইয়ে এক নবাববাদে সবই করছি, তেমন একটা মনোব্রত না ওগুলা, বুঝছেন। এক একটা বই এক একটা চরিত্র এসে যায়, করা লাগে, করলে পরে ওইটা বাইন্দা নেওয়া যায় আর কি। তার গীতিনাট্য বইতে আমার যেমন নিজামখানি বইতে করতাম নাসির খা, ভালো লাগতো। ছয়খনমূলক বদিয়ে জামালে করতাম দানবরাজ, এটাও ভালো লাগছে। তারপরে পাতাল রাজকন্যায় করছি কাপালিক, এটাও খুব ভালো লাগছে। হ্যাঁ, আচ্ছা, সর্বশেষ আমি যদি আপনার পছন্দের চরিত্রের এক লাইন ডায়লগ কিংবা একটা গান যদি শুনতে চাই, তাহলে আপনি কোনটা শোনাবেন? ডায়লগ কিংবা গান যে কোনো একটা। দাদা, আমি তো অভিনয় করি, আমি ওই গান আমি গাইতে পারি না, কণ্ঠ আমার নাই, কিন্তু চরিত্র যে চরিত্র করি, চরিত্র করলে কোনো রকম করতে পারি আর কি। এই
এক লাইনে যদি একটা ডায়লগ আমাদের শোনাইতেন। হ্যাঁ, কি বইয়ের ডায়লগ শুনবেন? আপনার যেটা সবচেয়ে থেকে বেশি ভালো লাগে, আপনার পছন্দের। তাহলে শোনেন। অঙ্গমা মায়া শক্তি মা জগদ্ধাত্রী জননী মাগো মা, তুমি জন্ম দিয়েছ ধরাতে, আসার পর তোমার সাধনা করেছি, সাধনায় হয়েছি বলিয়ান। এবার তুমি আমায় আদেশ করো মা, কিভাবে অমরত্ব বর পাইব আমি, তা না হলে পৃথিবীর মানব কুল থেকে মানব জাতিকে আমি সরিয়ে দিতে বাধ্য হব। অঙ্গমা মা কালী। আপনার দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে সর্বশেষ আর কি বলবো, দর্শকরা তো অনেকেই বলে আমাকে ভালো লাগে, কারো ভালো লাগে, কেউ বলে ও বলে কি আইছে কেমনে কি। তাছাড়া দর্শকদের কাছে আমার আবেদন একটাই, যদি জোরহাত করে আমি বলতেছি, যদি মনে চায় একটা মানুষকে কিংবা খালি আমাকে না, যাত্রার প্রত্যেকটা শিল্পীকে বাঁচানোর জন্যে দর্শকরা যদি একটু সরকারের কাছে আমাদের জন্য সাপোর্ট করতে বলতো, পারমিশন দেন, তাহলে আমি আর কি বাঁচতাম। এই আবেদন দর্শকের কাছে, তাছাড়া অন্য কিছু না।